ইউএনও ওয়াহিদার উপর হামলার মূল আসামি আসাদুল গ্রেপ্তার, নেওয়া হয়েছে র্যাব হেফাজতে। ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার সফল, রাখা হয়েছে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, দপ্তর পুনর্গঠন নাকি নতুন দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি। শীতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের, আগে ভাগে এই প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ বছরেই ভেস্তে গেছে ৬৫৪ কোটি টাকার ডেমো ট্রেন, দায়ীদের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। স্বাগত বিরতিহীন ১ ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা মামলায় প্রধান আসামি আসাদুল হককে গ্রেফতার করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ভোর ৫টার দিকে তাকে হিলির হাকিমপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই রংপুরের র্যাবের কার্যালয়ে নেওয়া হয় আসাদুলকে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র্যাব রংপুরের একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে হিলির কালীগঞ্জ এলাকা থেকে আসাদুল হককে গ্রেফতার করে। আসাদুলের বাড়ি ঘোড়াঘাটের ওসমানপুরে। এর আগে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় রাতেই দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেন ওয়াহিদা খানমের ভাই। এ ব্যাপারে আরো জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, গ্রেফতার হওয়ার পর আসাদুল হকের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দিয়েছে কিনা সেটি জানাবেন। আর এই হামলার কারণ কি, এই বিষয়ে পুলিশ আর র্যাব কি বলছে আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বৃহস্পতিবার মধ্যরাত্রে দিনাজপুরের ঘোড়াঘাটে যে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে হামলা হয়েছিল। সেই হামলার প্রেক্ষিতে কিন্তু পুলিশ, সিআইডি, র্যাব তারা যৌথভাবে সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করেছিলেন তারা, এবং সেটি সংগ্রহ করার পর কিন্তু কালকে তারা আ দুপুর থেকে প্রায় রাত পর্যন্ত তারা কিন্তু পর্যালোচনা করেছিলেন। সেই পর্যালোচনার প্রেক্ষিতে তারা কিন্তু ২ জনকে চিহ্নিত করেছিলেন, এবং ২ জনকে চিহ্নিত করার পরে আজ রাত প্রায় ৪টা ৫০ মিনিটে হিলি হাকিমপুরের কালীগঞ্জ থেকে যে প্রধান আসামি অর্থাৎ আসাদুল হক, পুলিশ বলছে যে প্রধান আসামি অর্থাৎ যে ইউএনও ওয়াহিদা খানমের উপরে আক্রমণ চালিয়েছিল এবং তাকে পিটিয়ে আহত করেছে, মূলত সেই আসামি আসাদুল হক। তাকে তারা হিলির কালীগঞ্জ থেকে তারা আটক করেছে। আটক করার পরে র্যাব হেফাজতে তাকে কিন্তু রংপুরে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি পুলিশের কাছে আরেক বিষয় জানতে চেয়েছিলাম যে অন্য কোনো আসামি তারা ধরেছেন কিনা। তো তারা বলছেন অভিযান অব্যাহত রয়েছে, এখন পর্যন্ত তারা একজন আসামিকে আটক করেছেন এবং র্যাব হেফাজতে রয়েছে। আর যেটি বিষয়টাই হেফাজতে রয়েছেন এখানে। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আরো একটু কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে সার্বিক বিষয়ে আপনাদের করণীয় কি রয়েছে। তো ওনারা বলছেন যে অভিযান অব্যাহত রয়েছে, তবে আসাদুলকে র্যাব হেফাজতে রাখা হয়েছে এবং সময় মতন হয়তো তারা বিপ্রয়োগ করতে পারেন এখানে। তবে আমাদের জানা মতে আরেকটি বিষয় জানতে চেয়েছি, আরেকজন আসামির নাম বলা হয়েছে জাহাঙ্গীর। তাকে কি আসলে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য আপনাদেরকে জানিয়েছে কিনা? আমি পুলিশের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। আসলে তারা কোনো তথ্য দিচ্ছেন না। তারা বলছেন যে তাদের কাছে এ ধরনের কোনো খবর নেই এখানে। যদি এ ধরনের আটকের যদি খবর যদি পান তারা, তাহলে তারা আমাদের জানাবেন। আর মূলত বিষয়টি যেহেতু এখন একটু জাতীয় পর্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে প্রশাসনও কিন্তু আমাদের সামনে কিন্তু কথা বলছেন না তারা। তো তারা বলছেন যে যদি কোনো অভিযানে অগ্রগতি হয় তারা আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ওয়াহিদা খানমের হামলার বিষয়ে আরও খবর জানাতে এই পর্যায়ে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ওয়াহিদা খানমের উপর হামলার প্রধান আসামি আসাদুল হক র্যাবকে এ পর্যন্ত কোনো তথ্য দিয়েছে কিনা, এবং নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবার অবস্থা এখন কি? তিনি গণমাধ্যমে গতকালকে কথা বলেছেন, নতুন কোনো তথ্য কি আপনাদেরকে দিয়েছেন?
মূলত আমি পেছন দিক দিয়েই শুরু করতে চাচ্ছি যে তার বাবার যে অবস্থা এখন মোটামুটি অনেকটাই ভালো। তার বাবাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকেরা, কারণ তার কাছে এখনো কেউ যেতে পারেনি এবং নিষেধ করা আছে যে তার বাবার সঙ্গে কথা বলা এখন যাবে না, এরকম একটা মেডিকেল টিম গঠন করার পরে তারা বলা হয়েছে। আমি বারবার চেষ্টা করেছিলাম যে তার বাবার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমি কথা বলতে পারিনি। তার পরিবারের লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তার বাবার অবস্থা অনেকটাই ভালো। রাত্রেই তারা পুরোপুরি চিকিৎসা দেওয়ার পরে তার শারীরিক অবস্থা অত্যন্ত সুস্থ হয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখে, যেটি আপনি জানতে চাইছেন যে র্যাব সদর দপ্তরের দুইজনকে আটক করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং ভাষাকর্তা যেটি আসছেন যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এটি সম্পূর্ণ র্যাবের পক্ষ থেকে কিন্তু নিষেধ করা হয়েছে বিষয়টি তদন্ত স্বার্থে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটি কিন্তু নিশ্চিত করা হয়েছে যে আসাদুল হক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি এই রংপুর সদর দপ্তরে তাকে আনা হয়েছে, রাখা হয়েছে রংপুরে। এখান থেকে দিনাজপুরে কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে দিনাজপুরে যে কোনো সময় সংবাদ সম্মেলন হতে পারে, এটিও আসলে বলা হচ্ছে র্যাবের পক্ষ থেকে। যদি এটি ঢাকার সদর দপ্তর থেকে তাদের কাছে কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী তারা কোথায় কখন সংবাদ সম্মেলন করবে, গণমাধ্যম কর্মীদের কাছে তারা জানিয়ে দেবেন, এটি আসলে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমি বারবার চেষ্টা করেছিলাম যে র্যাবের সিওর সঙ্গে কথা বলার জন্য, আমার সুযোগ হয়েছে কথা বলার। তিনি যেমন জানিয়েছেন যে এই মুহূর্তে তারা র্যাব অফিস থেকে কোনো ধরনের তথ্য তারা গণমাধ্যম কর্মীকে দিতে নারাজ, কারণ এখন পর্যন্ত ঢাকা থেকে যে তথ্য দেওয়ার যে নির্দেশনা দেওয়া আছে এটি কিন্তু তারা বলা হয়নি। কারণ তদন্তর সাথে আরও কেউ এর সাথে জড়িত আছে কিনা, হয়তো কারণকে হামলার ঘটনায়, সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কারণে হয়তোবা তারা এটি আসলে বলতে চাচ্ছেন না। তবে এটি নিশ্চিত করা হচ্ছে যে আসাদুল হককে যে গ্রেপ্তার করা হয়েছে, আসাদুল যে প্রধান আসামি, এটি কিন্তু আসলে সঠিক রয়েছে। কারণ আসাদুল হক ওই সিসি ক্যামের যে ফুটেজে তাকে শনাক্ত করা হয়েছে। এটি আসলে র্যাবের পক্ষ থেকে একটি সূত্র কিন্তু আমরা জানতে পেরেছি বারবার জিজ্ঞাসা করার পরে। তবে পুলিশের পক্ষ থেকে যিনি এখানকার ডিআইজি রয়েছেন তিনি বলেছেন যে র্যাব এবং পুলিশের যে যৌথ অভিযান রয়েছে, এই অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আরও কোনো জায়গায় এরকম কোনো ঘটনার যে আসামি তারা পালিয়ে আছে কিনা সেটিও দেখছেন, এবং মোবাইল টেকিং এর মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা যায় কিনা এটিও আর কি তারা দেখছেন। তবে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে না, কারণ এটি হয়তো বা 12টা নাগাদ বা 11টার দিকে কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি কিন্তু প্রচার করা হবে। আর নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কামুক্ত কিনা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে বৃহস্পতিবার রাত 9টার দিকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার শুরু হয়। এতে অংশ নেন 6 জন চিকিৎসক। 2 ঘন্টার বেশি সময় নিয়ে অস্ত্রোপচার শেষে ওয়াহিদা খানমকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল, মাথার হাড়ও ভাঙা ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তবে সফল অস্ত্রোপচারের কারণে তার সুস্থতার আশা করছেন তারা। আমরা সবগুলা ইনজুরিকে অ্যাড্রেস করেছি। মেইন যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিলো, আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে, সেটাতে ইনজুরি ছিল। সেটা ইনজুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল। আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি, সেই ডুরাটা রিপেয়ার করেছি। তারপরে হাড্ডিটা তুলে সেটাকে পরিষ্কার করে অনেকগুলো 7-8টা টুকরা ছিল, এগুলাকে আমরা জোড়া দিয়েছি। তিনি আরও জানান, হামলায় ওয়াহিদা খানমের ডান পাশ অবশ হয়ে যায়। কিছুটা সময় নিলেও তা স্বাভাবিক হবে। তবে মাথায় আঘাত লাগায় তিনি শঙ্কামুক্ত কিনা তা এখনই বলা যাচ্ছে না। এটা একটা হেড ইনজুরির ব্যাপার, ব্রেনের আঘাতের ব্যাপার, মাথার ভিতরে রক্তক্ষরণের ব্যাপার আছে। এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না যে কালকে সকালবেলা রোগী ভালো হয়ে যাবে। ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করব। 72 আওয়ার্স পরে আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইউএনওকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার হওয়ার পর 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ উনি রয়েছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন?
দেখুন যেটি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখানো হচ্ছিল যে ওয়াহিদা খানমের যে অস্ত্রোপচারটি হয়েছে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বলেছেন যে ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষণ করবেন এবং এরপরে তার শারীরিক যে অবস্থা সেটির বিষয়ে আসলে আরও কোনো তথ্য যদি থাকে সেক্ষেত্রে জানাবেন। তবে আমরা যতটুকু ইনফরমালি জানতে পেরেছি যে রাতেই ওয়াহিদা খানমের জ্ঞান ফিরে এসেছেন এবং তিনি তার স্বজনদের সাথে কথা বলেছেন এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি। যদিও এই তথ্যটি এখনও আমরা চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত করতে পারিনি। আপনি জানেন যে চিকিৎসকরা কিন্তু মধ্যরাত পর্যন্ত এই অস্ত্রোপচার করেছেন এবং এখন তারা এই মুহূর্তে আসলে কেউ হাসপাতালে নেই। তিনি এবং ওয়াহিদা খানমকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। তিনি এখন সেই ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন এবং এর আগে যেটি চিকিৎসকরা বলছিলেন যে তারা আশাবাদী যে রোগী হয়তো সুস্থ হয়ে যাবে, তবে তার সুস্থ হতে আসলে বেশ কিছু সময় লাগবে, যেহেতু এটি তার মস্তিষ্কে আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে পরবর্তীতে। যদিও অস্ত্রোপচার হয়েছে কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো আশঙ্কা কিন্তু এখনো রয়েছে, যার কারণে কিন্তু এখনই তাকে আশঙ্কা মুক্ত পুরোপুরি এমনটি বলা যাবে না। তো যার কারণে কিন্তু এই ৭২ ঘন্টা সময় নেওয়া হয়েছে। এই ৭২ ঘন্টায় তাকে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে তার যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয় সেই জটিলতাগুলো কীভাবে দূর করা যায় সেই বিষয়গুলো চিকিৎসকরা চেষ্টা করবেন নিশ্চয়ই। তো সেই পর্যন্ত আসলে পক্ষ থেকে হাসপাতালে কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার? যে পরিবারের পক্ষ থেকে কিন্তু ওয়াহিদা খানমের স্বামী, যিনি রংপুর পীরগঞ্জ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু এসেছেন এবং তিনি মূলত কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে ওয়াহিদা খানম এখন কিছুটা জ্ঞান ফিরে এসছে এবং তিনি এই মুহূর্তে যদিও তিনি বিশ্রাম নিচ্ছেন, তারপরে কিন্তু তারা কিন্তু একবার কথা বলতে পেরেছেন এমনটি তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে কিন্তু সকলে আশা করছেন যে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন। যদিও এতে হয়তো চিকিৎসকরা যেটি বলছেন যে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু কিছুটা সময় লাগলে হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু তার আগে এই যে ৭২ ঘন্টা যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের আগে আসলে চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার পরবর্তী যে শারীরিক অবস্থা কী হয় সেটির উপর কী ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো শুরু করবেন। আশিক হোসেন জানাচ্ছিলেন হাসপাতালের সামনে থেকে। মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন উঠেছে আবারও। করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডে সমালোচনার প্রেক্ষিতে এই গুঞ্জন উঠেছে। তবে মন্ত্রণালয়ের দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দেশে করোনা সংক্রমণের পর থেকে একের পর এক স্বাস্থ্য খাতের বেহাল দশায় ব্যাপকভাবে সমালোচিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার রিপোর্ট জালিয়াতিতে জেকেজির ডাক্তার সাবরিনা, আরিফ, রিজেন্টের শাহেদের পাশাপাশি মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তার নামও উঠে আসে। এছাড়া মাস্ক কেলেঙ্কারি সহ চিকিৎসা খাতের নানা অব্যবস্থাপনায় বিব্রত হয় সরকার। শাস্তি হিসেবে মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এমনকি জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। আজকে করোনা সংক্রমণের হার সবচাইতে বেশি শীর্ষে বাংলাদেশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে মন্ত্রিশূন্য এ মন্ত্রণালয়, ফলে মন্ত্রিসভায় রদবদলের কথা আলোচিত হচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। মন্ত্রিসভা তো গণতান্ত্রিক সরকারে যে কোনো সময় বদল হতে পারে, যে কোনো সময় রদবদল হতে পারে, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর একদমই নিজস্ব এখতিয়ার। চলতি বছরের 13 ফেব্রুয়ারি সর্বশেষ রদবদল হয় মন্ত্রিসভায়। তবে এবার দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কেউ শপথ নেবেন সেটি নিশ্চিত নয়। তার মন্ত্রিপরিষদের ওনার ইসে কে থাকবে কি থাকবে নাকি পরিবর্তন করবে, প্রয়োজন আছে কি না, সে বিষয়গুলো অবশ্যই উনি মানুষকে কিভাবে মানুষের প্রত্যাশা পূরণ করবেন, মানুষকে এবং দেশের কল্যাণে কিভাবে কাজ করবেন, এটা সবটুকুই সাংবিধানিকভাবেই ওনার দায়িত্ব। আমি মনে করি এটা এরকম যদি কোনো হয়, প্রয়োজন হয়, নিশ্চয়ই উনি সেটা বিবেচনায় আনবেন। একাদশ সংসদ নির্বাচনের পর গত বছর 6 জানুয়ারি টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন রোগতত্ত্ববিদ ও চিকিৎসা বিজ্ঞানীরা। করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। সংক্রমণ প্রতিরোধে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩.৫ লাখের বেশি মানুষের, তবে আক্রান্ত কত তা জানা নেই। এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪,৫০০। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে দেওয়া হয়েছে সবকিছু। দিন দিন কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, মাস্ক পরাও ছেড়ে দিয়েছে অনেকে। স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় ইতালি, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে করোনার সেকেন্ড ওয়েভ দেখা যাচ্ছে। বাংলাদেশও আছে ঝুঁকিতে। সামনে শীত মৌসুমে বাড়তে পারে করোনার প্রকোপ। শীতকালে যে কোনো ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যেতে পারে এবং কোভিড-19 সংক্রমণের হার অবশ্যই বাড়তে পারে। একটা থিওরিটিক্যাল সম্ভাবনা আছে যে শীতকালে আসলে কোভিডের বা SARS-CoV-2 এর কোন স্ট্রেনের মুখোমুখি আমরা হব সেটা কিন্তু একটা বড় নির্ধারক ভূমিকা পালন করবে। স্ট্রেনটি যদি আরও বেশি সংক্রমণ শক্তি সঞ্চয় করে তাহলে বেশি সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি কম সংক্রমণ সম্পন্ন হয় তাহলে সংক্রমণ কম হতে পারে। গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। শীতে বাড়ে বায়ুবাহিত রোগ, কম তাপমাত্রায় ভালো থাকে যে কোনো ভাইরাস। তাই এখনই নিতে হবে প্রতিরোধের পরিকল্পনা। শীতকালে বায়ুবাহিত রোগের এই যে প্রবলতা বাড়ে, কারণ আমরা তো দরজা জানলা ঠান্ডায় বাতাসের কারণে বন্ধ রাখি, অনেক সময় ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকে। অনেক সময় এই ঘর বদ্ধ যত হবে, ভেন্টিলেশন যত কম থাকবে তত কিন্তু বায়ুবাহিত। কারণ আমি অল্প মাত্রায় দিলাম, আরেকজন দিল, এটা ঘরে জমে থাকলো, এই যেটাকে বলে ইনফেকশাস ডোজ, ভাইরাল লোডটা তখন বাড়ে। করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে সতর্ক স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে কন্ট্রাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের জোরদার ও তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো বিশ্বব্যাপী বলছে যে শীতে একটা ওয়েভ আসবে। হ্যাঁ, বাংলাদেশে তো আমাদের এইভাবেই চলছে। আমরা দেখছি যে সংক্রামিত হচ্ছে কখন, যদি আমরা ঠিকমতো নিজেদেরকে প্রোটেক্ট না করি। প্রোটেক্ট কীভাবে করতে হবে সেটা বিভিন্নভাবে গণমাধ্যমের মাধ্যমে হোক বা মাধ্যমে ক্লিনিশিয়ান হোক কিংবা আপনার অ্যাডভার্টাইজমেন্ট যেটাই হোক, এইভাবে অনেক প্রচার করা হয়েছে, কিন্তু এটাকে আমাদেরকে ধারণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু শনাক্তের হার বিবেচনায় করোনা কমেছে তা বলার সুযোগ নেই। সংক্রমণ প্রতিরোধে দরকার সর্বোচ্চ সতর্কতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর অনাপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়। তবে 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে তার মুক্তির 6 মাস। তাই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সই করা এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইনগত দিক পর্যালোচনার জন্য সেটিকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোয় অনাপত্তি জানায় আইন মন্ত্রণালয়। এই সংক্রান্ত নথি অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী বিভাগের প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা পাঠাবেন আগের মতো, তখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়া গেলেও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আমাদের এখান থেকে সুপারিশ হয়ে যাবে আইনমন্ত্রীর ওখানে। আমরা তার চিঠিটা দিয়েছিলাম যে এখানে কোনো আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা। উনি সুপারিশ করেছেন না উনি বলছেন আমি তো জানি না। উনি ফাইল ফেরত পাঠিয়েছে, আমরা দেখবো, মানে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রয়োজন হলে সরকার সে অনুমতিও দেবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থায় যদি বিদেশে তার চিকিৎসার প্রয়োজন হয়, উনি এবং ডাক্তার যদি মনে করে, পরবর্তীতে সরকার অবশ্যই সে অনুমতি দেবে। সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানো হলেও আগের মতোই শর্তের ইঙ্গিত মিলেছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানি লন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গত 25 অগাস্ট উত্তরা পশ্চিম থানায় এই মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এজাহারে বলা হয়, শাহেদ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতারণা করে 7,90,00,000 টাকা হাতিয়ে নেন। এছাড়া করোনার ভুয়া পরীক্ষা এবং জাল সনদ নিয়ে
হাতিয়ে নেন আরও 3,11,00,000 টাকা। শাহেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রমাণ মিলেছে তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের বিরুদ্ধে। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার পুলিশের 5 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে জালিয়াতির মামলায় বর্তমানে কারাগারে আছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে গত 31 আগস্ট গুলশান থানা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক সাবরিনা মিথ্যা তথ্য দিয়ে আলাদা দুটি জাতীয় পরিচয়পত্র করেন। 1 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের করা মামলায় সাবরিনাকে গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়। দুটি এসআইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে এই জিনিসগুলো উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ রিমান্ড চেয়েছে এবং আসামি পক্ষ তার জামিন চেয়েছিল। আমরা জামিনের বিরোধিতা করেছি, তার জামিনও নামঞ্জুর হয়েছে। এই মামলাটা কোনো মেন্টাল টার্পিচুডে মামলা নয়, 1 বছর সর্বোচ্চ পানিশমেন্ট। ওই মামলায় রিমান্ড মঞ্জুর করা যায় না। তারপরেও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14 ও 15 ধারায় এ মামলা করা হয়। 14 ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। আর 15 ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও রয়েছে একই শাস্তির বিধান। ডক্টর সাবরিনার জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ধামরাইয়ে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি জুলহাস উদ্দিনকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে 2 হামলাকারীকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পুলিশ জানায় তারা হলেন জুলহাসের স্ত্রী সোমা আক্তারের আগের স্বামী শাহিন মিয়া ও তার সহযোগী মোয়াজ্জেম। স্বজন ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে রাজধানী থেকে ধামরাইয়ের বারবাড়িয়া বাস স্ট্যান্ড পৌঁছান জুলহাস। বাস থেকে নামার পরপরই পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে 2 হামলাকারী। তিনি দৌড়ে কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাদের আটক করে স্থানীয়রা আহত জুলহাসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বল্প পাল্লার ডেমু ট্রেন চলাচল করেছে লম্বা দূরত্বে, আর সে কারণেই শুরুর 5 বছরেই ভেস্তে গেছে 654 কোটি টাকার প্রকল্প। তবে যাদের কারণে এই অবস্থা তাদের বিষয় অনুসন্ধান বা ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনাও নেই রেলমন্ত্রীর। তিনি বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চায় মন্ত্রণালয়। এই বক্তব্যে দ্বিমত করে বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থে মন্ত্রী চাইলেই বিষয়টি খতিয়ে দেখতে পারেন। শহরতলির বাসিন্দাদের ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মতো বড় শহরে দ্রুত যাতায়াতে চীন থেকে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন আমদানি করে সরকার। ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে প্রথম চলাচল শুরু হয় 2013 সালের 24 এপ্রিল। সর্বোচ্চ 20 কিলোমিটারের মধ্যে চলাচলে সক্ষম হলেও 2013 সালের মে মাসে 130 কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম লাকসাম রুটে যাত্রী পরিবহন শুরু করে এই ট্রেন। পর্যায়ক্রমে তা চালু হয় রেলওয়ের প্রায় সব রুটে। এর মধ্যে জয়দেবপুর ময়মনসিংহ 90, সিলেট আখাউড়া 176, ঢাকা আখাউড়া 120, চট্টগ্রাম কুমিল্লা 155 ও পার্বতীপুর পঞ্চগড়ে 132 কিলোমিটার দূরত্বেও চলাচল করেছে স্বল্প পাল্লার এই ট্রেন। এতে মাত্র 5 বছরে বিকল হয় 11 সেট ডেমো। আর এ কারণেই মুখ থুবড়ে পড়ে প্রকল্প। ট্রেনগুলো আছে ঢাকা চট্টগ্রামের লোকোশেডে। বছরের পর বছর অচল পড়ে থাকায় রয়েছে নাজুক অবস্থায়। এ প্রশ্নে রেলের সাবেক মহাপরিচালক বলছেন, যার বা যাদের পরামর্শে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তাদের জবাবদিহির সুযোগ আছে। আমার মনে হয় এই ব্যাপারটা সরকারের বিভিন্ন পর্যায়ে জানা আছে। বাংলাদেশ রেলে যেরকম জানে, রেল মন্ত্রণালয়ও জানে। আমার মনে হয় তারা যেরকম প্রয়োজন মনে করবে সেটা তাদের পক্ষে করা সম্ভব, এবং তারা সেটা করতে নিশ্চয়ই দ্বিধাবোধ করবে না। তবে এ বিষয়ে কোনো আগ্রহ নেই রেলমন্ত্রীর। আগের কে কি ভুল করছে এটা ধরার জন্য এখানে আমি বসি নাই। আমি এখন যে দায়িত্বটা যেটা আছে, আমার এক্সিস্টিং যা পেয়েছি সেইটাকে নিয়ে আমি সামনে চলতেছি। আর সামনের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে চলছি। নিশ্চিত পিছনে যেটা আপনি ধরলেন যে কিছু কিছু ভুল আছে, এই ভুল সিদ্ধান্তগুলো আমরা আপনার কি জানি বলে সংশোধন করছি।
তিনি মনে করেন সে সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত মনে হয়েছিল বলেই রেল সেবার পরিধি বাড়াতে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট স্বাভাবিক হতে লাগবে অন্তত 5 দিন, ছোট ছোট ফেরি চালুর চেষ্টা। ইউএফা নেশনস লিগ 50 বছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকা ওয়াসার পানির উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় বেশি হয়েছে। বর্তমানে দৈনিক উৎপাদন হচ্ছে 265 কোটি লিটার, যেখানে চাহিদা 240 থেকে 250 কোটি লিটার। 2024 সালের মধ্যে নগরীতে টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক তাকসিমে খান। পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। নদীর উৎস থেকে দৈনিক 45 কোটি লিটার পানি পরিশোধনের ক্ষমতা রয়েছে এই শোধনাগারের। নেটওয়ার্কিংয়ের কাজ শেষ না হয় এখন সরবরাহ হচ্ছে 22.5 কোটি লিটার। তাহলে আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য বসে থাকি, যেদিনকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পাবো সেদিনকে আমি এটা করার পয়সা পাবো কোত্থেকে? এটা আমাকে কে দেবে? কাজেই আমরা এটা অবশ্যই সঠিক সিদ্ধান্তের জন্য সরকারের। সায়দাবাদের দুটি পানি শোধনাগার থেকে সরবরাহ হচ্ছে 45 থেকে 48 কোটি লিটার। কাজ শুরু হয়েছে ফেজ 3-এর। এছাড়া গন্ধবপুর ভাকুত্তা থেকেও পানি সরবরাহ হচ্ছে। ওয়াসা বলছে 2024 সাল নাগাদ 5টি পানির প্লান্টের কাজ শেষ হবে। এরপরই এসব পাম্প থেকে সরবরাহ হবে 70% ব্যবহার উপযোগী পানি। যে আমাদের পরিবেশ বান্ধব করতে হলে আমাদের সারফেস ওয়াটারে যেতে হবে বেশি বেশি, এবং আমাদের একটা স্টাডি বলছে যে 70% যদি সারফেস ওয়াটারে আমরা যেতে পারি এবং 30% যদি আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন করি, সেটা ইকোলজিক্যালি ভায়াবল এবং ব্যালেন্সড। কাজে আমাদের লক্ষ্য এখন ওইটাই। ওয়াসা আরও বলছে তাদের উৎসে পানি শতভাগ নিরাপদ, তবে 13% পাইপ খারাপ থাকার কারণে কখনো কখনো গ্রাহক পর্যায়ে নোংরা পানি পৌঁছায়। তবে 2022 সাল নাগাদ পাইপলাইন সংস্কার শেষ হলে আর কোনো অভিযোগ থাকবে না। 21-22 সালের মধ্যে আমাদের পানি আলহামদুলিল্লাহ আমরা দোরগোড়ায় পর্যন্ত পৌঁছাতে পারবো, যেটা কন্টামিনেশন ফ্রি। এরপরে আপনার ট্যাঙ্কটা আপনি যদি পরিষ্কার করেন তাহলে আপনি ট্যাপ ওয়াটার খেতে পারবেন। আপনি কিন্তু গোসল করার পানি ফুটাচ্ছেন না, কাপড় ধোয়ার পানিটা কিন্তু ফুটাচ্ছেন না। তাহলে আপনি 100 লিটার যে ব্যবহার করেন বাথরুমে যাওয়ার থেকে সব আপনার। এই 100-র মধ্যে আপনি খান কতটুকু জানেন? 3 লিটার 4 লিটার। এদিকে একটি সুয়ারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে ঢাকা ওয়াসা। 2027 সাল নাগাদ 5টি পয়ঃশোধনাগার নির্মাণ করে ঢাকার শতভাগ পয় সুবিধা নিশ্চিত করতে চায় সংস্থাটি। যে ঢাকা শহরে কোনো সোয়ার ইতস্ত বিক্ষিপ্ত কোথাও যাচ্ছে না। বুড়িগঙ্গা, শীতলক্ষা নদীতে পড়ার কোনো স্কোপ নাই, যদি মানুষ নিজে না ফেলে দিয়ে থাকে, কারণ সবই একটা নেটওয়ার্কের আন্ডারে আসা। এই মাস্টার প্ল্যান আমরা এখন ইমপ্লিমেন্ট শুরু করেছি। সুয়ারেজ যদিও 2030 সালের মধ্যে আমরা অ্যাম্বিশাস প্রোগ্রাম নিয়ে বসে আছি, ইনশাল্লাহ আমরা 2027 সালের মধ্যে চাচ্ছি যে আমাদের সুয়ারেজ প্ল্যানগুলো যদি শেষ হয়ে যায়। বর্তমানে পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের সেবাদানের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার আংশিক দায়িত্ব পালন করছে ঢাকা ওয়াসা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ ড্রেজিং শেষ করতে 5 দিন সময় লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএফ। তবে আজ থেকে ছোট ফেরি চালুর চেষ্টা চলছে। নাব্যতা সংকটে বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পারে আটকা পড়ে কয়েকশো যানবাহন। নাব্যতা সংকট ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে 29 আগস্ট থেকে রাতে বন্ধ রাখা হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। লৌহজংয়ে পদ্মা সেতু চ্যানেলে নাব্যতার সংকট দেখায় বৃহস্পতিবার ভোরে একমাত্র চালু চ্যানেলটিতেও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি পুরোপুরি বন্ধ হওয়ায় দুপারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা। ঘাটের অচল অবস্থায় উল্টো পথে রওনা হন অনেকে। আমরা যে এখানে বসে আসছি, একটা কর্তৃপক্ষের একটা লোকও নাই যে আমরা যে এখানে কষ্ট করতেছি এই ব্যাপারে তাদের কোনো চিন্তাধারা নেই। যাইতে দিচ্ছে না, বলতেছে যে নদীতে পানি নেই, ফেরি আসতে পারে না। ব্যাক করার তো ওয়ে নেই, একটা জায়গায় যাওয়ার মন্তব্য তারপরে ব্যাক করা যায় নাকি? বিআইডব্লিউটিএ জানিয়েছে 8টি ড্রেজার দিয়ে নদীর 12টি জায়গায় পলি অপসারণের কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে শুক্রবার থেকে ছোট ফেরি চালুর চেষ্টাও চলছে। কন্টিনিউয়াস কিন্তু পলি আসতেছে,
তো যে অবস্থায় আছে আমরা আশা করতেছি আগামী আরও 5 দিন আমাদের লাগতে পারে। 5 দিন আমরা যেভাবে ই করতেছি 5 দিন পরে হয়তো ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে আমরা আশা করতেছি। এই 5 দিনে বড় ফেরি চলতে পারে, হয়তো ছোট ফেরিগুলো একটু স্রোত কমে গেলে হয়তো আগামীকাল আবার ওই দিক দিয়ে চলাচল করতে পারে। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট স্বাভাবিক না হওয়া পর্যন্ত যানবাহন চালকদের দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। করোনায় রিকন্ডিশন গাড়ি বিক্রি অর্ধেকে নামলো জমজমাট মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির বেচাকেনা। কোনো কোনো ব্র্যান্ডের বিক্রি বেড়েছে, আবার কোনো ব্র্যান্ডের বিক্রি স্বাভাবিক, কমেনি খুব একটা। অত্যাধুনিক প্রযুক্তি ও মডেলের গাড়ি আমদানি হচ্ছে সমানতালে। জার্মান কোম্পানি ভক্সওয়াগন গ্রুপের বিলাসবহুল ব্র্যান্ড পোরশে গত বছরের শেষের দিকে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি টাইকান 4S বাজারে আনে পোরশে। লাল রঙের নজরকাড়া এই গাড়িটি এখন চলছে ঢাকার রাস্তায়, ইউরোপে যার দাম অন্তত $1,00,000। সপ্তাহখানেক আগে গাড়িটি বিক্রি করেছে কার হাউস ইম্পোর্টস। সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠান থেকে বিক্রি হয়েছে রেঞ্জ রোভার ব্র্যান্ডের এই বিলাসবহুল গাড়িটিও। নিরাপত্তার অজুহাতে ক্রেতার তথ্য জানাতে রাজি হয়নি বিক্রেতা প্রতিষ্ঠান। করোনার মধ্যেই তেজগাঁয়ে প্রোগ্রেস মোটরস ইম্পোর্ট লিমিটেডের শোরুমে যুক্ত হয়েছে অডি A6 ব্র্যান্ডের এই গাড়িটি, যার দাম $1,18,00,000। যারা আমাদের ক্লায়েন্ট বেসিক্যালি তারা সাধারণত হয়তো বা সিচুয়েশন খারাপের কারণে তাদের হয়তো একটা গ্যাপ হচ্ছে, বাট গ্যাপটা আবার তারা কাভারও দিচ্ছে। ইকোনমি ভালো হচ্ছে, আস্তে আস্তে তো দাঁড়াচ্ছে, মার্কেট দাঁড়াচ্ছে বাংলাদেশের। এবছর র্যানকন মোটরসের মার্সিডিজ বেঞ্জ শোরুমে যুক্ত হয়েছে 7টি নতুন মডেল, যার বেশিরভাগই এসেছে করোনার মধ্যে। লকডাউন উঠে যাওয়ার পর জুলাইয়ে 8টি বিএমডব্লিউ বিক্রি করেছে এক্সিকিউটিভ মোটরস। গত মাসে অনলাইনে নতুন মডেলের একটি গাড়িও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলছেন করোনার আঘাতে সবার আয় সমানভাবে কমেনি। বিলাসবহুল পণ্যের এমন চাহিদায় অর্থনৈতিক বৈষম্যের ইঙ্গিতও দিচ্ছেন তারা। যাদের হাতের টাকা অনেক আছে তারা কিন্তু এই কোভিডে সেইভাবে বিপর্যস্ত হয়নি। যারা বিভিন্নভাবে ব্যাপক আয় করে থাকে, সেটা সৎপথে হতে পারে, অসৎপথেও হতে পারে, তারা কিন্তু তাদের জীবনযাত্রার মান ধরে রাখার চেষ্টা করছে। আমাদের পলিসি প্যাকেজগুলো আছে সেখানেও তাহলে এখন চিন্তা করতে হবে যে আমরা কিভাবে আরো বেশি সাধারণ মানুষের পক্ষে আমরা এই নীতিগত অবস্থানগুলোকে নিতে পারি। ব্যবসায়ীরা জানান বিলাসবহুল এসব গাড়ির আমদানি খরচ তেমন কমেনি, তবে অনেকে কম লাভে গাড়ি বিক্রি করায় দাম কিছুটা কমেছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার দর। রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী শামীম আহমেদ, যাচ্ছি তার কাছে। শামীম, বাজারে চাল, তেল সহ নিত্য পণ্যের আজকের দাম দর কি একটু জানাবেন? এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি সবজির দাম বেশ চড়া, আজকে সেই চিত্র কি দেখতে পাচ্ছেন? দেখুন, যেটি বলছিলেন যে কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বাজারে সবজির দাম বেশ চড়া রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দেশে যে বর্তমান বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার কারণে এবং যেসব জেলা থেকে মূলত ঢাকাতে, রাজধানীতে পণ্য সরবরাহ করা হয়, সেই সব এলাকাতে অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার কারণে কিন্তু সেই সব এলাকায় ফসল নষ্ট হয়ে গেছে এবং সেখানে যারা কৃষক রয়েছেন তারা নতুন করে কিন্তু ফসল নতুন করে চারা রোপণ করতে পারছেন না। কারণ হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে সেই এলাকাগুলোতে পানি এখনো থাকায় কিন্তু সেই এলাকায় সেই অনুপাতে তারা ফসল উৎপাদন করতে পারছেন না, যার ফলে কিন্তু যে পরিমাণে চাহিদা রয়েছে সেই অনুপাতে কিন্তু বাজারে পণ্যের সরবরাহ কম। আমি যদি এই মোহাম্মদপুর কৃষি মার্কেটের সার্বিক পরিস্থিতিটা এখন দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে পণ্যের সরবরাহ অন্যান্য সময় অনেক বেশি থাকে, তবে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এখন বন্যা পরিস্থিতি এবং অন্যান্য কারণে সরবরাহ না থাকার কারণে কিন্তু এখানে পণ্যের কিছুটা ঘাটতি রয়েছে। আমি যদি বলি যে মরিচের কেজি এখানে প্রায় বিক্রি করা হচ্ছে 200 থেকে 240 টাকা কেজিতে, টমেটো বিক্রি করা হচ্ছে 110 থেকে 120 টাকায়, বেগুনের কেজি হচ্ছে 80 থেকে 110 টাকা, লাল শাকের আটি বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকায়। তবে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু বাজারে বেশ কিছুটা বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজে কিন্তু প্রায় 3 থেকে 4 টাকা বেড়েছে কেজিতে পেঁয়াজের দাম। দেশীয় মানের যে পেঁয়াজটা সেটি বিক্রি করা হচ্ছে 50 থেকে 45 টাকায়।
আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে বন্যা পরিস্থিতি অন্যান্য কারণে সরবরাহ ঘাটতি থাকায় কিন্তু পণ্যের দাম গত কয়েক সপ্তাহ ধরেই বেশি। জামালপুরে এবার বন্যার পানিতে ডুবে মারা গেছে 20 শিশু। গত বছর বন্যায় মৃত্যু হয় 34 জনের। বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকদের অসাবধানতা এর জন্য দায়ী। এমন প্রাণহানি ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম নিতে যাচ্ছে জেলা প্রশাসন। জামালপুরের ইসলামপুরের কাছিহারা গ্রামে 1 জুলাই বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় 2 ভাই বোন আলামিন ও আলপিনার। 2 শিশুকে হারানোর শোকের সঙ্গে অসাবধানতার অপরাধ বোধে ভুগছেন স্বজনরা। আমার খেয়াল ছিল না আমার বাচ্চার কথা, এরকম ভুল কাজ যেন আরো পৃথিবীর বুকে কোনো মা না। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর বলছে, ভেলা নিয়ে খেলতে গিয়ে ও গোসলে নেমে ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। এক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি না থাকাকে দুষছেন শিশু কল্যাণ বোর্ড। সেই উদ্যোগও নিচ্ছে জেলা প্রশাসন। সঙ্গে স্কুলে সাঁতার শেখানোর পরিকল্পনাও আছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে আমাদের স্থানীয় প্রশাসন, সরকারি বেসরকারি কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বৃদ্ধ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সাঁতার শেখানোর একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিতে হবে। ব্যাপক জনসচেতনতা করতে হবে, এটি হচ্ছে 1 নম্বর বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা স্কুল ভিত্তিক, প্রাইমারি স্কুল ভিত্তিক আমরা একটা সাঁতার প্রশিক্ষণের আয়োজনের চিন্তাভাবনা আমরা করছি। 2 বছরে জেলায় বন্যার পানিতে 54 শিশু ছাড়াও ডুবে মারা গেছেন 23 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে অভিভাবকরা আসলে সচেতন হয়েছেন কিনা, এই মুহূর্তে প্রাণহানি ঠেকাতে প্রশাসন আর কি ধরনের উদ্যোগ নিয়েছে? দেখুন, জামালপুর জেলাটা কিন্তু একটি বন্যা প্রবণ এলাকা। এখানে যমুনা, ব্রহ্মপুত্র বিধৃত জামালপুরের প্রায় 6টি জেলায় কিন্তু নদ নদী বেষ্টিত গ্রামগুলো যে রয়েছে, সেসব গ্রামে প্রতি বছরই কিন্তু বন্যার পানিতে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে থাকে। তো আমরা যে সরজমিনে যেসব এলাকায় বন্যার সময় দেখেছি যে অভিভাবকদের অসাবধানতা এবং স্থানীয় ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় প্রশাসন এবং কি যে সব শিশু সংগঠনগুলো রয়েছে জামালপুরে, তাদের কিন্তু কোনো উদ্যোগ নেই যে এসব শিশুর প্রাণহানি ঘটার আগেই তারা যে কোনো উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুতি নেন। তো দুঃখের বিষয় হচ্ছে যে এভাবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কিংবা কোনো উদ্যোগ না নেওয়ার কারণেই কিন্তু প্রতি বছরই শিশুর প্রাণহানি ঘটছে। তো এই বিষয়ে আমি শিশু সংগঠনের অনেক নেতাদের সাথে কথা বলেছি, কিছু কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে জামালপুরের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আগামীতে যদি শিশু মৃত্যু রোধে যে সাঁতার প্রশিক্ষণ এবং কি প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ না করে, তাহলে এই মৃত্যু রোধ করা কঠিন হয়ে দাঁড়াবে। তবে আমি জেলা প্রশাসক এনামুল হকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেহেতু বন্যাপ্রবণ এই এলাকায় প্রতি বছরই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে, যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী বন্যার আগে এসব শিশুদেরকে সাঁতার শেখানোর পাশাপাশি প্রতিটি স্কুলে যেন সাঁতার প্রশিক্ষণের কার্যক্রম হাতে নেওয়া হয়, সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বন্যাপ্রবণ এলাকার প্রতিটি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের মাধ্যমে এলাকার মানুষদের সচেতন করা, অভিভাবকদের সচেতন করা, এমনকি এইসব বিষয়ে যদি আমরা সচেতন হতে পারি, অভিভাবকদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু শিশু মৃত্যুর রোধ করা সম্ভব হবে। জামালপুরে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে। করোনার ছুটিতে স্বেচ্ছাশ্রমে 250 ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন একদল শিক্ষার্থী। দিনাজপুরের হিলিতে তুলসীগঙ্গা নদীর ওপর এই সেতু নির্মাণ করেন তারা। এতে 3 উপজেলার প্রায় 30,000 মানুষের যাতায়াত সহজ হয়েছে। হিলির আলিহাট ইউনিয়নের শেষ প্রান্তের 2 গ্রাম কাশিয়াডাঙ্গা এবং বাঁশমুড়ি, মাঝে বয়ে চলেছে তুলসীগঙ্গা নদী। সেতু না থাকায় দুপারের 30,000 মানুষকে পোহাতে হতো চরম দুর্ভোগ। বর্ষায় অনেক ঘুরে বিকল্প পথে আর শুকনো মৌসুমে পানি কাদা মাড়িয়ে চলতে হতো তাদের। এই কষ্ট নিরসনে এগিয়ে আসেন করোনার ছুটিতে গ্রামে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। উদ্যোগ নেন কাঠের সেতু নির্মাণের। গাছ দিয়ে তাদের সহযোগিতা করেন এলাকাবাসী। 1.5 মাসে তৈরি হয় 250 ফুট দীর্ঘ কাঠের সেতু।
শিক্ষার্থীরা জানান সেতু নির্মাণে 300-400 গাছ লেগেছে, সব এলাকাবাসীর দেয়া। সেতু হয় মানুষের চলাচলের সুবিধার পাশাপাশি এটি হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র। আমরা এলাকাবাসী অনেকের কাছে গেছি এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা যেভাবে পারছে অর্থ বুদ্ধি সহায়তা করছে। নিজ উদ্যোগে আমরা হঠাৎ করে উদ্যোগ নেই যে এখানে একটা ব্রিজ হলে আমাদের ভালো হয়, যেটা বহুদিন থেকে হবে এভাবে হওয়ার পরেও হয় না। গ্রামের ছেলেরা মনে কর পুলটা করেছে, করে জনগণের অনেক অনেক সুবিধা হয়েছে। এই ব্রিজ করেতে আমাদের এই অত্র এলাকার সবারই সুবিধা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি উদ্যোগকে স্বাগত জানিয়ে শিগগির সেখানে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন। তারা নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন গাছ বা বিভিন্ন জনের সহযোগিতায় তারা ব্রিজটি করেছে। এটা আসলে একটি সুন্দর একটি উদ্যোগ। অতি সত্বরে ওখানে একটি স্থায়ী ব্রিজ স্থাপন হবে এলজিডির মাধ্যমে, এটা আমরা আশা করছি। সেতুটি সেতুবন্ধু তৈরি করেছে দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মধ্যে। যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনে আনন্দিত এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম তৈরি করছেন যশোরের গৃহবধূ নাসিমা আক্তার। এরই মধ্যে কলমের বেশ সাড়াও পড়েছে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ও যন্ত্রাংশের সাহায্য ছাড়াই কাগজের কলম তৈরি করছেন নাসিমা। 1992 সালে মাত্র 12 বছর বয়সে নাসিমা আক্তারের বিয়ে হয় যশোর শহরের লোন অফিস পাড়ার মীর রবিউল আলমের সঙ্গে। 2000 সালে তার স্বামী রবিউল বিজেপি থেকে অবসর নেয়ার পর আর্থিক সংকটে পড়ে তার পরিবার। তখন থেকে বিভিন্ন হাতের কাজ করে সংসার চালিয়ে আসছেন নাসিমা। 2017 সালে কোনো যন্ত্রের ব্যবহার ছাড়াই রং বেরঙের কাগজ দিয়ে কলম প্রস্তুত করতে শুরু করেন নাসিমা। এক পর্যায়ে তার ছেলেকেও এই কাজের সঙ্গে যুক্ত করেন তিনি। তবে বাণিজ্যিকভাবে এই কলম তৈরিতে আর্থিক সংকট ও বিপণন ব্যবস্থা নিয়ে চিন্তিত এই নারী উদ্যোক্তা। লজ্জাইতে যেতাম না যে কেউ আমার এই কলমটা পছন্দ করবে কি না করবে, এইভাবে করতে করতে তারপরে মনে করেন একদিন মনে করলাম যে যা হয় হবে। শুভ পরিবেশ বান্ধব কলম নামে নাসিমার তৈরি কলম বিপণনে তাকে সহায়তা করছে তার ছেলে ও তার বন্ধুরা। পরিবেশের জন্য খুব উপকার, কারণ এটা হচ্ছে পচনশীল একটা বস্তু যেটা প্লাস্টিকের পরিবর্তে আমরা ইউজ করতে পারি। ওর সাথেই আমরা মার্কেটিং করলাম এবং আস্তে আস্তে আমরা সাড়া পেতে শুরু করলাম। স্কুল কলেজে সাড়া পেলাম। পরিবেশ বান্ধব হওয়ায় এরই মধ্যে কাগজের কলম সাড়া ফেলেছে যশোরে। দেখলাম কলমটার সার্ভিসটা ভালো এবং কলমটা লিখতেও ভালো এবং অন্য কলমের চেয়েও আপনার এর কলমটার লেখাটা অনেক সুন্দর। কাগজের কলম সচরাচর আমাদের সামনে কখনো আমি দেখিনি আমার লাইফে। আমি সার্ভিসও ভালো দেখছি, লিখে দেখলাম, নিজেও লিখলাম। এ ধরনের পণ্যের ব্যবহার ও উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমরা দেখব পরীক্ষা করে বিষয়টি, যদি সেরকম পরিবেশ বান্ধব এবং ভালো কাজ হয়ে থাকে তাহলে এটি আমাদের অফিসের বিভিন্ন কাজটাতেও ব্যবহার করব বা আমরা এটি উৎসাহ দেওয়ার জন্য যা করার তা করব। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে 24 ঘন্টায় একদিনের রেকর্ড সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। সংক্রমিত হয়েছে 84,000-এরও বেশি মানুষ। দেশটিতে নতুন করে প্রাণহানি হয়েছে 1083 জনের। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি 68,500 ছাড়িয়েছে। এদিকে বিশ্বেও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যু হয়েছে 5,800-এরও বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 2,87,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রায় 1100 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,91,000। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 44,000-এরও বেশি মানুষের দেহে। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 830 জনের। প্রায় 45,000 নতুন রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা এখন 40 লাখের বেশি। এ পর্যন্ত বিশ্বে প্রাণহানি 8,72,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,64,00,000-এর বেশি। দ্রুত করোনার ভ্যাকসিন পাওয়ার আশা করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন তা হাতে এলে বাংলাদেশ সহ সবাই সংগ্রহ করতে পারবে, তবে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা নয়। এ নিরাপত্তা কার্যকারিতার উপরে যুক্তরাষ্ট্র বেশি জোর দিচ্ছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানাচ্ছেন, বিশেষ কোনো পছন্দ নয়, টিকার জন্য সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা হাসপাতালে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা।
করোনা মহামারীর মধ্যে কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিতে ঢাকার পাশেই আছে ওয়াশিংটন। এরই মধ্যে দিয়েছে $56.5 মিলিয়ন অর্থ সহায়তা। এর আওতায় দেশের 255টি হাসপাতালে 3,500-এরও বেশি স্বাস্থ্যকর্মীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশিক্ষণ দিয়েছে ইউএসএইড। আর সে প্রশিক্ষণে অংশ নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 88 চিকিৎসক নার্স। তাদের উৎসাহ দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার জানান, বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশেই আছে যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন আবিষ্কার এখনো প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। আশা করছি খুব শিগগিরই নিরাপদ ও কার্যকর টিকা পাওয়া যাবে। যত দেশ এর উপর কাজ করবে তত ভালো ফল পাওয়া যাবে। সেই সুদিনের অপেক্ষায় আমরা আছি। যখন ভ্যাকসিন পাওয়া যাবে তখন শুধু যুক্তরাষ্ট্র বাংলাদেশ নয়, সবাই একসঙ্গে সংগ্রহ করতে পারবে। চীন ভারতের পর এখন রাশিয়ার ভ্যাকসিন নিয়েও আলোচনা চলছে বাংলাদেশে। করোনার টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাতেও এগিয়ে এসেছে দেশ তিনটি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এর বাইরে অন্য যেসব দেশ টিকা উদ্ভাবনে কাজ করছে তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমরা তো কাউকে জোর করব না। আমাদের কথা হচ্ছে যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যারা এই ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেবে তাদেরকে আমরা সম্পৃক্ত করব। আর যারা আসতে চায় তাদেরকে আমরা যাচাই বাছাই করে দেখব। যে কেউ করতে চাইলে তো এটা করতে দেওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও জানান, ভ্যাকসিন নিয়ে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমনকি ভ্যাকসিন এলে তা কিভাবে বিতরণ করা হবে তাও চূড়ান্ত। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা নেশনস লিগে শেষ মুহূর্তে নাটকীয়তায় হার এড়ালো স্পেন। জার্মানির বিপক্ষে 1-1 গোলের ড্রয়ে আসর শুরু করলো লা রোহা ফুরিয়ারা। বার্লিনের মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় জার্মানির স্পেনের ছন্দহীন শুরু। 17 মিনিটের মধ্যেই ভের্নার সানেদের গোলের চেষ্টা ব্যর্থ হয় দাভিদ দি হায়ার দৃঢ়তায়। এর মধ্যে স্পেনও এগিয়ে যাওয়ার সহজ সুযোগ মিস করে রদ্রিগো মোরেনোর ফিনিশিং দুর্বলতায়। গোলশূন্য প্রথমার্ধের মিনিট 5 পর টিমো ভের্নারের দক্ষতায় লিড নেয় জার্মানি। ম্যাচের শেষ দিকে ডাইমেন শেফটের জয়টা নাটকীয়ভাবে ছিনিয়ে নেয় স্পেন। ইনজুরি টাইমে হোসে গায়ার গোলে স্বস্তি লা রোহা ফুরিয়াদের। মেসির বার্সাতে থাকার সম্ভাবনা 90% এমন দাবি আর্জেন্টাইন গণমাধ্যমে। ছেলের মত বদলাতে বাবার কাছে নাকি অনুরোধ করেছেন ক্লাব সভাপতি জোসেপ বার্তোমিও। আর্জেন্টাইন তারকা নো ক্যাম্পে থেকে যেতে পারেন, বাবার পক্ষ থেকে সেই ইঙ্গিতও মিলেছে। মেসি বার্তোমিও যেন মুখোমুখি অবস্থানে দাবার বোর্ডে। কোন চালে কাকে আটকানো যায় সেই মন্ত্র খুঁজছে দুপক্ষ। শীতল যুদ্ধে কি হার মানতে হচ্ছে মেসিকে? আর্জেন্টাইন গণমাধ্যমের খবর তো সেটাই বলছে। মেসির বার্সাতে থাকার সম্ভাবনা 90%, অর্থাৎ 2021 সালের জুন পর্যন্ত নো ক্যাম্পেই থেকে যাবেন মেসি। আর শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আর্জেন্টাইন মহাতারকা। 90% সম্ভাবনা আছে মেসি চুক্তির বাকি সময় বার্সেলোনায় থাকবে, অর্থাৎ 2021-এর গ্রীষ্ম পর্যন্ত। সম্ভবত শিগগিরই মেসি এ বিষয়ে তার সম্মতির কথা জানিয়ে দেবে। বুধবার বার্তোমেউয়ের সাথে মেসির বাবার ঘণ্টা দুয়েকের আলোচনায় সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বার্সার সাফ কথা, রিলিজ ক্লজের অর্থ না পেলে ছাড়বে না মেসিকে। বিপরীতে ছেলের ফ্রি ট্রান্সফারের পথ দেখিয়ে গেছেন মেসির বাবা। নিকট ভবিষ্যতে আবারও আলোচনার পথ খোলা রেখেছে দুপক্ষ। বার্তোমেও তো জোর দিয়ে বলছেন, মেসি চুক্তির খেলোয়াড় এবং পরিকল্পনার মূল অংশ। কোনো পরিস্থিতিতেই তাকে বিক্রির সমঝোতা সম্ভব নয়। অন্যদিকে ছেলের বার্সায় থাকা কঠিন, বৈঠকের আগে গণমাধ্যমকে তেমনটাই বলেছিলেন মেসির বাবা। এ অবস্থায় আছে আইনি লড়াইয়ের সুযোগ, কিন্তু সম্পর্ক ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তার জন্য চাই সুন্দর সমাধান। যদিও গেল কদিনের ঘটনা প্রবাহ এমনিতেই রূপ নিয়েছে বিতর্কে। এখন কি করবেন মেসি? ট্রেনিং ক্যাম্প বয়কটে জটিল হয়েছে পরিস্থিতি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিও মেগা চুক্তি সাজিয়ে বসে আছে। বার্সাও তো তাদের অবস্থানে অনড়। তাহলে কি আরও একটা মৌসুম নীল মেরুনে দেখা যাবে মেসি ম্যাজিক? ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে এবছর মিলেছে অফুরন্ত অবসর, কিন্তু আগামী 2 বছরে নিতে হবে টানা ক্রিকেটের ধকল। 3 ফরম্যাটে সমান গুরুত্ব দিয়ে তৈরি রাখতে হবে স্কোয়াড। এমন কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। করোনায় বিপর্যস্ত ক্রিকেট সূচি ক্ষতিগ্রস্তের তালিকায় ওপরের সারিতে বাংলাদেশ। এবছর কম ম্যাচ খেলার আক্ষেপ 2021-22-এ পুষিয়ে নেবে টিম টাইগার্স। আইসিসি এফটিপির বাইরেও বোর্ডের সঙ্গে আলোচনায় মিলছে দ্বিপক্ষীয় সিরিজ।
ঘরে বাইরে 2 বছরে ঠাসা সূচি তামিম মুশফিকদের। আছে ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ, পাশাপাশি চলবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে ওয়ানডে লিগ চালু হওয়ায় পছন্দের ফরম্যাটে অপেক্ষা করছে ভিন্ন চ্যালেঞ্জ, যেটা কাজ করবে 2023 বিশ্বকাপের কোয়ালিফায়ার হিসেবে। আইসিসি, এসিসির ইভেন্ট আর দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়ে 2 বছরে সম্ভাব্য ম্যাচ সংখ্যা 111। একই সাথে 3 ফরম্যাটের ব্যস্ততায় চ্যালেঞ্জ হবে কঠিন। প্রস্তুত আছেন তো নির্বাচকেরা? ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ডেফিনেটলি। ফিটনেসের দিকটা অনেক বড় চ্যালেঞ্জ হবে, কারণ আমরা আসলে এত ম্যাচ খেলি না, এত ম্যাচ খেলার সুযোগ পাই না ইনফ্যাক্ট। তো যখন সুযোগ পাচ্ছি আশা করি এই চ্যালেঞ্জটা উত্তরাতে পারবো। ব্যস্ত সূচিতে অফ ফর্ম কিংবা ইনজুরিতে পড়ার শঙ্কা রয়েছে, এ কারণে পর্যাপ্ত ব্যাকআপ রাখা জরুরি। নির্বাচকদের চিন্তাটাও সেখানে। এই 2 বছর সবাইকে 3 ফরম্যাটটা কিন্তু আমরা খেলাতে পারবো না, তাহলে সবাইকে আমরা সুস্থ অবস্থায় পাবো না। হয়তো কোনো গুরুত্বপূর্ণ কম্পিটিশন যখন খেলতে যাব, স্পেশালাইজ ক্রিয়েট করা, টি-20 স্পেশালাইজ, টেস্ট স্পেশালাইজ, এরকম দুটা যদি আমরা করতে পারি কয়েকজনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না হলেও অ্যাটলিস্ট 6-7 জন করে ফেলতে পারি, তাহলে এটা কাজে দেবে। টানা খেলার চাপ নিতে ফিটনেসে ছাড় নেই, ইনজুরি ম্যানেজমেন্টেও থাকবে বাড়তি গুরুত্ব। সেটা ঠিকঠাক হলে অন্তত দল গঠনে কমবে অস্বস্তি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতির সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।